হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা অষ্টম শ্রেণীর যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার আজকে আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে বিকল্প জ্বালানি এই বিষয়টা নিয়ে। তো আমরা যেটা দেখেছি যে আমাদের এই জগৎটাতে যে চাহিদা সবসময় বাড়তেই থাকছে। কারণ কি, যে জনবিস্ফোরণ, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্ত কিছুর চাহিদাটা এতই বৃদ্ধি পেয়েছে যে সেই চাহিদা পূরণ করার জন্য কিন্তু জ্বালানি কিন্তু প্রচুর পরিমাণে ব্যয়িত হচ্ছে। তো একটা তথ্য পরিসংখ্যান বলছে যে 1900 শতক পর্যন্ত যে পরিমাণ জ্বালানির যে ব্যয় হয়েছিল এই বিগত 100 বছরে, অর্থাৎ 1900 শতক থেকে 2000 সাল পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু প্রায় সমতুল্য, প্রায় 90% জ্বালানির ব্যয় কিন্তু আগের যে গত শতকে হয়েছে। তো অর্থাৎ জ্বালানির যে প্রয়োজনীয়তা জনবিস্ফোরণের সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। তো সেই চাহিদাটাকে পূরণ রাখার জন্য বা কোনোভাবে আমাদেরকে কিন্তু যে সংরক্ষণের দ্বারা কিন্তু যে জ্বালানি, জীবাশ্ম জ্বালানিগুলোর সংরক্ষণ দ্বারা কিন্তু আমরা সেই কাজটাকে করতে পারবো না। সেই জন্যই আমাদের যে বিকল্প জ্বালানির কিন্তু প্রয়োজন পড়ছে। অর্থাৎ যে সমস্ত জ্বালানিগুলো এখনো পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত হয়নি কিংবা যেগুলোতে আমাদের দৃষ্টি দেওয়া উচিত বর্তমান সময়ে, যেগুলো থেকে আমাদের জ্বালানি যদি পেতে পারি তাহলে কিন্তু সেই জীবাশ্ম জ্বালানির ভাণ্ডারের যে ফুরিয়ে আসার ব্যাপারটা কিন্তু অনেকটাই, যে ভয়ের ব্যাপারটা কমে যাবে। তো সেই সমস্ত বিকল্প জ্বালানিগুলো কোনগুলো, যেইগুলো আমরা বিকল্প হিসাবে খুঁজতে পারবো, অর্থাৎ কি সেই সমস্ত জ্বালানিগুলোর মধ্যে আমরা দেখব যে বিশেষ ক্ষেত্রে যে সৌরশক্তি যে জ্বালানিটাকে, এই যে সূর্য কিন্তু তাপ শক্তির একটা বিশাল উৎস, সেই শক্তিটাকে যদি আমরা তাপ শক্তিটাকে দিয়ে অন্য কোনো রকম শক্তিতে ধীরে ধীরে রূপান্তরিত করে দিতে পারি তাহলে কিন্তু যে জ্বালানির সমস্যাটা অনেকটা মিটে যাবে। তো আমরা তো জানি সূর্যের মধ্যে প্রতিনিয়ত যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা ঘটে চলেছে, যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। সেই শক্তির বেশিরভাগ অংশ তাপ এবং আলোক রূপে কিন্তু পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। সেই সৌর শক্তিটাকে আমরা যদি সংগ্রহ করে বিশেষ ধরনের যদি বড় বড় দর্পণ সাহায্যে প্রতিফলিত করে আমরা একটা জায়গায় সংগৃহীত করে আমরা সেই সংগৃহীত তাপ দিয়ে যদি আমরা জলটাকে ফুটিয়ে বাষ্প করে নিতে পারি এবং সেই বাষ্প দিয়ে যদি আমরা তাপবিদ্যুৎ তৈরি করে ফেলতে পারি, অর্থাৎ সেটা হবে সৌর শক্তিকে থেকে তাপবিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত। তো এই রূপান্তরকরণ, সেই রকম প্রক্রিয়ার দ্বারা কিন্তু আমাদের অনেকটা যে শক্তির চাহিদা, বিদ্যুতের চাহিদা অনেকটাই কিন্তু মিটবে। অর্থাৎ সৌর শক্তিকে আমরা একটা বিকল্প শক্তি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি। যদিও সেই বৃহৎ বৃহৎ যে দর্পণ তৈরি করে তাদেরকে কেন্দ্রীভূত করে তাদের প্রতিফলিত শক্তিটাকে এটা করে ওঠাটার পেছনে যে মূল যে সমস্যাগুলো রয়েছে, যে প্রারম্ভিক যন্ত্রাংশগুলো তৈরির ব্যয়, সঙ্গে সঙ্গে তাদেরকে যে মেনটেনেন্স কস্ট, সেটা কিন্তু অনেক বেশি। তো সে যাই হোক, ভবিষ্যতে কিন্তু আমাদের সৌরশক্তিটাকে বেশি করে ব্যয় করতে হবে, মানে ইউজ করতে হবে যাকে। অর্থাৎ সূর্য থেকে আগত শক্তিটাকে আমরা যদি কোনো বড় রিফ্লেক্টর দিয়ে তাকে কেন্দ্রীভূত করে সেই জায়গায় জলটাকে ফুটিয়ে যদি সেখান থেকে বাষ্প করে সেই বাষ্পটাকে নিয়ে যদি আমরা যে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি ব্যবহার করতে পারি তাপ বিদ্যুতে, তাহলে কিন্তু যে সৌরশক্তি থেকে তাপ বিদ্যুৎ শক্তি, এই রূপান্তর সৌরশক্তি থেকে তাপ বিদ্যুৎ শক্তিটা কিন্তু আমরা তৈরি করতে পারি। তো এখানে প্রধান সমস্যাগুলো আমরা জানলাম যে এই যে মেনটেনেন্স কস্ট এবং প্রাথমিক যন্ত্রাংশগুলো কিন্তু অত্যন্ত ব্যয়বহুল হবে। তো এই সৌরশক্তি ছাড়াও আমাদের কাছে রয়েছে যে বায়ু শক্তি। যেই শক্তিটা কিভাবে সৃষ্টি হয়, বায়ু শক্তিটা প্রকৃতপক্ষে দ্বিতীয় নম্বর বিকল্প জ্বালানি হচ্ছে কিনা বায়ু শক্তি। এই বায়ু শক্তি না, সূর্য যখন আমাদের ভূপৃষ্ঠের উপর কিরণ দেয় লম্বভাবে, এই লম্বভাবে কিরণ দেওয়ার সময় কি হয়, বিভিন্ন জায়গায় কিন্তু সব জায়গায় লম্বভাবে কিরণ দিতে পারে না, নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, কিন্তু অন্য যে ক্রান্তীয় অঞ্চলগুলোর দিকে কিন্তু লম্বভাবে কিরণ দিতে পারছে না।
তো সেই জায়গাগুলোতে যে বায়ুর চাপ বলয় সৃষ্টি হয়, ভিন্ন ভিন্ন বায়ুর চাপ বলয় সৃষ্টি, এবং সেই বায়ুর চাপ বলয়গুলো থেকে উচ্চচাপ যুক্ত বলয় থেকে নিম্নচাপ যুক্ত বলয়ের দিকে কিন্তু বায়ুটা প্রবাহিত হয়। সেই বায়ু প্রবাহ মানে কি বায়ুর একটা গতি শক্তি রয়েছে, এবং সেই গতি শক্তিটাকে কাজে লাগিয়ে যদি আমরা টারবাইন কোনো পাখা ঘুরিয়ে পাখার সঙ্গে যুক্ত রাখা টারবাইনকে যদি আমরা ঘোরাতে পারি, সেখান থেকে কিন্তু আমরা যে বিদ্যুৎ পেতে পারি। তো এইভাবে কিন্তু আমাদের রাজ্যেও কিছু কিছু জায়গায় যে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে যে তড়িৎ শক্তি উৎপন্ন করার প্রচেষ্টা চলেছে, যেমন বিশেষ করে ফ্রেজারগঞ্জে, পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে কিন্তু যদি আমরা যাই, সেখানে তার ব্যাপক প্রয়োগটা কিন্তু আমরা দেখতে পাবো। এই বায়ু শক্তিতে কি করা হচ্ছে, তাহলে গতি শক্তি, বায়ুর যে গতি শক্তিটাকে, বায়ুর গতি শক্তিকে আমরা কাজে লাগিয়ে সেখান থেকে আমরা যে তড়িৎ শক্তি পেতে পারি, তড়িৎ শক্তি। তো এছাড়া তো আমরা সৌরশক্তি থেকে আমরাও তার তড়িৎ শক্তি পাওয়ার কথাটা বলছি। তো শক্তি প্রকৃতপক্ষে কিন্তু একটা যে অবিনশ্বর জিনিস, শক্তিকে ধ্বংস নেই, শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে যায় মাত্র। তো আমরা এটা যখন শক্তি সম্পর্কে বলছিলাম, শক্তি এবং ভর কিন্তু পরস্পর সমতুল্য একটা যে বিষয়, সেটা বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করেছিলেন যে ভরের সঙ্গে E = mc² সমীকরণ দ্বারা কিন্তু ভর এবং শক্তি পরস্পর সমতুল্য একটা তিনি সম্পর্ক দেখিয়েছিলেন। সেই যাই হোক, এই মহাবিশ্বের শক্তি এবং ভর কিন্তু নির্দিষ্ট, এবং বিভিন্নভাবে কিন্তু এক শক্তি থেকে অন্য শক্তিতে তারা কেবলমাত্র রূপান্তরিত হচ্ছে মাত্র। তো এইভাবে বায়ু শক্তি ছাড়াও আরও যে শক্তিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যেটা কিন্তু প্রচলিত নেই, বিশেষ করে কি ভূতাপ শক্তি। পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো পর্যন্ত কিন্তু অত্যন্ত উচ্চ তাপমাত্রায় রয়েছে প্রায়, কারণ পৃথিবী তো সৃষ্টি হয়েছিল সূর্যের অংশ থেকে। তো সেই সূর্য যে জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল, তার পৃথিবীও কিন্তু প্রথমে থেকে জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল, কিন্তু ধীরে ধীরে শীতল হয়ে হয়ে উপরের অংশে শক্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর অভ্যন্তর ভাগ কিন্তু উত্তপ্ত রয়েছে। প্রায় ধরতে পারি 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে পৃথিবীর অভ্যন্তর ভাগের তাপমাত্রা। কারণ আমরা যখন ভূপৃষ্ঠকে খনন করতে শুরু করি, ধীরে ধীরে কিন্তু আমাদের সেই গরম অনুভূতিটা কিন্তু হয়ে থাকে। সেই ভূ অভ্যন্তরের যে তাপ শক্তিটা কখনো কখনো কি হতে পারে কি, সেই যে ভূ অভ্যন্তরের তাপের ফলে যে সমস্ত গলিত অবস্থায় বিভিন্ন মৌলিক পদার্থগুলো রয়েছে, তাদেরকে বলা হচ্ছে ম্যাগমা। তারা কিন্তু কখনো কখনো ভূস্তরের মধ্যে যে ফাটল দিয়ে কিন্তু বেরিয়ে এসে সেই ম্যাগমা যখন শক্ত হতে শুরু করে, তাপ শক্তিকে সে ছাড়তে থাকে। কারণ উত্তপ্ত বস্তু যখন শীতল হয়, সে কিছুটা তাপ শক্তিকে ছেড়ে দেবে। সেই তাপ শক্তিগুলো কোনো কোনো ভূস্তরের ফাটলের মধ্য দিয়ে কিন্তু বেরোতে থাকছে, এবং সেই বেরিয়ে যাওয়া তাপ শক্তিটা কিন্তু কোনো জায়গায় যদি জল স্তর সেখানটায় থাকে, জল স্তরকে সে অবিরত উত্তপ্ত করছে, এবং সেই জল স্তরটাকে আমরা বলে থাকি উষ্ণ প্রস্রবণ। তো আমরা যেটা বলছি ভূতাপীয় ভূত্বক শক্তি, যেটা বলছি হচ্ছে কি ভূতাপ শক্তি। এক্ষেত্রে সেই যে তাপ শক্তিটাকে আমরা যে দ্বারা যে জলটা গরম হচ্ছে, সেই জলটাকে নিয়ে যদি আমরা যে তাপবিদ্যুৎ কেন্দ্রে যেখানে জলটাকে বাষ্প করার জন্য কাজে লাগে, তাহলে আগে থেকেই সেই গরম জল যদি আমরা পেয়ে যাই, তাহলে তুলনামূলকভাবে আমাদেরকে কম শক্তি ব্যয় করে কিন্তু আমরা সেখান থেকে তাপ শক্তি পেতে পারি, তড়িৎ শক্তি পেতে পারি। তো না যদি হয় কোনো জায়গায় কোনোভাবে সেখানে যদি যেখান থেকে ভূতাপ শক্তি নির্গত হচ্ছে সেখানটায় যদি জলটা আগে থেকে না থাকে, তবে আমরা কি পাম্পের সাহায্যে সেখানে জলটাকে প্রবেশ করিয়ে গরম জলটাকে কিন্তু আমরা পেতে পারি। তো এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রকার উষ্ণ প্রস্রবণ রয়েছে। যে পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে রয়েছে এই যে আমাদের উষ্ণ প্রস্রবণ। তো আমাদের ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম উষ্ণ প্রস্রবণ ছড়িয়ে রয়েছে। যেমন কি হিমাচল প্রদেশে যদি যাওয়া যায়, মইয়াকরণ বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখব সেই একটা উষ্ণ প্রস্রবণ সেখানে রয়েছে। সেই প্রস্রবণের জলটা কিন্তু অবিরত উত্তপ্ত হয়ে ফুটছে, সেই গরম জলটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেখান থেকে আমরা পেতে পারবো। এছাড়াও কিন্তু আরও অনেক জায়গায় রয়েছে, গুজরাটের তুয়া অঞ্চলে কিন্তু উষ্ণ প্রস্রবণ রয়েছে। তো এই যে উষ্ণ প্রস্রবণের সে তাপ শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারলে সেখান থেকেও একটা বিকল্প শক্তি আমরা কিন্তু পেয়ে যাব। তো এই যে বিকল্প শক্তি ছাড়াও আমরা জানি যে জোয়ার ভাটার শক্তি, আর একটা শক্তি যেটা জোয়ার ভাটার শক্তি।
জোয়ার ভাটার শক্তিটা কি না, পৃথিবী, চন্দ্র, সূর্য পরস্পরকে যে মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে টানছে, সেই বলের দরুন কিন্তু প্রত্যেক দিন পৃথিবীতে দুবার জোয়ার দুবার ভাটা কিন্তু হচ্ছে। তো সেই যে বিশেষ করে চন্দ্রের আকর্ষণের দরুন হচ্ছে এবং পৃথিবীর ঘূর্ণনের দরুন হচ্ছে, সেই জোয়ার ভাটার সময় আমরা দেখেছি যে জলের স্তর কিন্তু ফুলে ওঠে, অর্থাৎ নদী থেকে বা সমুদ্র থেকে জলগুলো নদীপথে ঢুকতে শুরু করে জোয়ারের সময়, আবার ভাটার সময় কিন্তু বেরিয়ে যায়। তাহলে ওই যে জলের স্রোতটাকে যদি আমরা কাজে লাগিয়ে ওই জলের স্রোতের সম্মুখে যদি আমরা কোনো ঘন পাখা বিশিষ্ট যদি ব্লেড বিশিষ্ট যদি পাখা রাখি, তাহলে পাখাটা ঘুরবে। ওই পাখার সঙ্গে জড়িত কোনো টারবাইনকে লাগানো থাকলে সেই টারবাইনও ঘুরবে। টারবাইন প্রকৃতপক্ষে কি জিনিস না, টারবাইন প্রকৃতপক্ষে হচ্ছে তামার তারের বিশাল বিশাল কয়েল, যেইগুলোকে ঘোরালে চৌম্বক ক্ষেত্রে তারা যে বিদ্যুৎ উৎপন্ন করে। তো এইভাবে বড় বড় টারবাইন ঘুরিয়ে কিন্তু আমরা জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগি। তো আমরা যেভাবে বায়ু শক্তি, বায়ুর গতি শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা তাপ যে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পেরেছিলাম, এক্ষেত্রেও জোয়ার ভাটার সেই জোয়ারের জলের স্রোতের গতি শক্তিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা তড়িৎ শক্তিটা পেতে পারি। তো এই সম্ভাবনাগুলো নদীমাতৃক দেশের পক্ষে, বিশেষ করে আমাদের দেশের পক্ষে কিন্তু অত্যন্ত যে সম্ভাবনা। এছাড়াও যে একটা শক্তি রয়েছে জৈব শক্তি, যে জৈব জ্বালানি, যাকে বলা হচ্ছে জৈব জ্বালানি বা জৈব উৎস। জৈব উৎস বলতে কি বোঝাচ্ছে, এই বিভিন্ন জীবজ পদার্থগুলো, বিভিন্ন জীবজগৎ থেকে প্রাপ্ত যে আমাদের বর্জ্য পদার্থগুলো বলে থাকি, সেই জৈব পদার্থগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করে কিন্তু আমরা বিকল্প জ্বালানির সন্ধান করতে পারি। এই জৈব যে বিভিন্ন উৎসগুলো, সেইগুলো থেকে যে জ্বালানিগুলো পাবো, জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানি, জৈব উৎস বিভিন্ন জীবজ উৎস, যেমন উদ্ভিজ্জ উৎস থেকে যে প্রাপ্ত জ্বালানিগুলো যদি বলে থাকি, বিভিন্ন যে ধানের তুষ কিংবা আখের ছিবড়া, বিভিন্ন যেই সমস্ত বজ্র পদার্থগুলো যে পেয়ে থাকি, সেইগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করলে কিন্তু আমাদের জ্বালানি কিন্তু অনেকটা সাশ্রয় হয়। তবে এক্ষেত্রে যে জৈব জ্বালানিগুলোর কথা বলা হচ্ছে, এইগুলো ব্যবহার করার একটা যে অসুবিধা কি রয়েছে না, এদেরকে কিন্তু যে ব্যবহার করলে বা পোড়ালে প্রচুর পরিমাণে কিন্তু দূষিত পদার্থ বা দূষিত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বিভিন্ন গ্যাস কিন্তু উৎপন্ন হতে পারে। তো এই জৈব জ্বালানিগুলোর মধ্যে আমরা বলছি কি ধানের তুষ, আখের ছিবড়া কিংবা কাঠ, প্রচুর এই সমস্ত জিনিসগুলো। তবে এক্ষেত্রে এই দাহ্য পদার্থগুলো থেকে কিন্তু যে দূষিত গ্যাস তৈরি হতে পারে। এবার জৈব কিছু গ্যাসও আমরা তৈরি করতে পারি, জৈব গ্যাস। তাহলে যেমন কি জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানির মধ্যে কঠিন জ্বালানিগুলোর কথা আমরা বললাম, বিভিন্ন বর্জ্য পদার্থগুলোর কথা বললাম, যেগুলোকে জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। সেই রকম কিছু কিছু জৈব গ্যাসও কিন্তু আমরা তৈরি করতে পারি। জৈব গ্যাস বলতে কি, আমরা জানি বিভিন্ন যে জীব যদি মরে যায় তাদের পচনের ফলে কিন্তু একটা গ্যাস উৎপন্ন, সেই গ্যাসের কথা বলা হচ্ছে। তো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক যে তরি তরকারি রান্নার যে করার জন্য যে সমস্ত আনাজের খোসা কিংবা বিভিন্ন গাছগাছালির পচা অংশ দেহ থেকে সেইগুলোকে আমরা যদি জমা রাখি, এই যে সেইগুলো কিন্তু ধীরে ধীরে ব্যাকটেরিয়ার দ্বারা পচে কিন্তু একটা গ্যাস উৎপন্ন করে। সেই গ্যাসটাকে যদি আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে সেটা হবে কিন্তু জৈব জ্বালানি। কিংবা ধরো কোনো জায়গায় গবাদি পশুদের যে মলমূত্রগুলোকে যদি তাদেরকে একটা বদ্ধ চেম্বারের মধ্যে রেখে সেখানে জীবাণুদের দ্বারা পচিয়ে যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটাকে আমরা কিন্তু মিথেন গ্যাস পেতে পারি সেখান থেকে প্রচুর পরিমাণে। সেই যে জৈব গ্যাসের দহনের ফলে আমাদের প্রচুর পরিমাণে মিথেন পাবো, সেই মিথেনকে কাজে লাগিয়ে কিন্তু আমরা যে বিভিন্ন বজ্র জ্বালানি হিসেবে ব্যবহার করি। এই জৈব গ্যাসগুলো যেমন আমাদের তৈরি করার যে উপকরণগুলো পেতে পারি, যে গার্হস্থ্য অর্থাৎ প্রত্যেক গৃহে যে কাজের ফলে উৎপন্ন হওয়া বজ্র পদার্থগুলো থেকে যেমন পেতে পারি, শিল্পজাত বজ্র কিছু হতে পারে আর কৃষিজাত বজ্রও হতে পারে। অর্থাৎ এই জৈব গ্যাসটাকে তৈরি করার যে আমাদের কাছে পদ্ধতিগুলো রয়েছে কি, যে বিভিন্ন আমাদের যে গার্হস্থ্য অর্থাৎ গৃহে ব্যবহৃত বিভিন্ন গৃহে ব্যবহৃত যে বজ্র পদার্থগুলো, কিংবা শিল্প কারখানার বজ্র থেকে শুরু করে, কিংবা হচ্ছে কি যে গবাদি কৃষিজ বজ্রও আমরা বলতে পারি, কৃষিজ কাজে
যে বজ্রগুলো উৎপন্ন হচ্ছে সেইগুলো থেকে কিন্তু আমরা মিথেনটাকে পেতে পারি। এছাড়া আমরা বলতে পারি বায়োফুয়েল, সেই জৈব উৎসের আরেকটা অংশ হচ্ছে কিনা বায়োফুয়েল। বায়োফুয়েলটা কি জিনিস? বায়োফুয়েল অর্থাৎ বায়োফুয়েলটা হচ্ছে, তো বায়োফুয়েল যে আর একটা জ্বালানির কথা আমরা বিকল্প জ্বালানির কথা বলতে রয়েছে, সেটা কি না জীব জগতের যে জীবেদের দেহের মধ্যে আত্মীকরণ ঘটে কিছু কিছু পদার্থ এমন তৈরি হবে, সেইগুলো কিন্তু জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে একটা তথ্য দেওয়া আছে, এটা বইটাকে ভালো করে পড়লে আমরা বুঝতে পারবো যে বায়োফুয়েল বলতে বোঝায় উদ্ভিদ বা অণুজীবেদের মধ্যে আত্মীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ। তো আমরা পড়েছি যে বেশিরভাগ যৌগগুলো কিন্তু কার্বন ঘটিত যৌগ যে আমাদের শরীরে রয়েছে, সেই কার্বন ঘটিত যৌগগুলো আত্মীকরণ হয়ে কিছু কিছু এমন যৌগ তৈরি হবে যেইগুলোকে কিন্তু আমরা জ্বালানির সাপোর্টিং এজেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। যেমনভাবে এই যে শর্করা বা স্টার্চ সমৃদ্ধ আখ বা ভুট্টা, এগুলোকে কিনা সন্ধান প্রক্রিয়ার দ্বারা বায়ো ইথানল তৈরি। এই বায়ো ইথানলটাকে কি করতে পারি আমরা, যেটাকে আমরা গ্যাসোলিনের হিসাবে মিশিয়ে এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে বায়োফুয়েল জিনিসটা কি, অর্থাৎ জীবেদের দেহে কার্বন ঘটিত যে যৌগগুলো আত্মীকরণ হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পরে যে নতুন ধরনের যৌগ কিছু উৎপন্ন হবে সেইগুলো, কিংবা উদ্ভিজ্জ তেল, প্রাণীর চর্বি, এইগুলোকে বিশেষ প্রক্রিয়ায় বায়োডিজেলও তৈরি করা হচ্ছে, যেগুলো যানবাহন চালানোর কাজে ব্যবহৃত হচ্ছে। কিংবা কোনো প্রোটিন অণুকেও জৈব জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই সমস্ত যে জ্বালানিগুলো, অর্থাৎ যেখানে কোনো একটা উপাদান অণুজীবদের দ্বারা কিন্তু সেটা প্রক্রিয়াকরণ হয়ে সেটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে। সে শর্করা জাতীয় কিছু যেমন পদার্থ থেকে অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল হচ্ছে, বায়ো ইথানল তৈরি হচ্ছে, যাকে গ্যাসোলিনের সঙ্গে মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারছি। সেই রকম কিছু প্রোটিন জাতীয় পদার্থগুলোকেও কিন্তু কিছু কিছু প্রক্রিয়ার ফলে কিছু কিছু শ্যাওলা আছে, এরা অণুজীবগুলো কী করতে পারে, প্রোটিনগুলোকেও কিন্তু জ্বালানিতে রূপান্তরিত করে দিতে পারে। আবার আমাদের দেশে বিভিন্ন জায়গায় ঝোপঝাড় অঞ্চলে যে জ্যাট্রোফা নামক একটা গাছের চাষ হচ্ছে, সেই গাছের যে আঠাটা, সেই জ্যাট্রোফা গাছের যে বীজের যে তেলটা, তার বীজ থেকে তৈরি তেলটাকে প্রক্রিয়াকরণ করলে কিন্তু আমরা বায়োডিজেল তৈরি করতে পারি। তো আমাদের দেশের বায়োডিজেল বলতে প্রকৃতপক্ষে ওই জ্যাট্রোফা গাছের বীজের থেকে প্রস্তুত তেলটাকেই প্রধানত বোঝানো হচ্ছে। এইগুলো কিন্তু অত্যন্ত সহজেই আমরা যে সমস্ত অনুর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চলে এই সমস্ত গাছের চাষ করে কিন্তু আমরা সহজে এখান থেকে জ্বালানির যে প্রয়োজনটা মেটাতে পারি। তো এইভাবে এই সমস্ত জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানিগুলোর মধ্যে আমরা কতগুলো কঠিন বজ্র পদার্থ সেইগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। তবে এই সমস্ত কঠিন বজ্রগুলো কিন্তু দহনের সময় ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয়। সঙ্গে সঙ্গে জৈব কিছু গ্যাস তৈরি আমরা করতে পারি। বিভিন্ন যে জীবজ যে বজ্র পদার্থগুলোকে পচিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়া বা অণুজীবদের দ্বারা পচিয়ে সেখান থেকে বিশেষ করে আমরা যে গ্যাসটা পেতে পারি, মিথেন গ্যাসটাকে, সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহৃত করতে পারি। এই সমস্ত বজ্র পদার্থগুলো আমরা গার্হস্থ্য অর্থাৎ গৃহের কার্যকর গৃহে থেকে পেতে পারি, কিংবা কোনো শিল্পজ বজ্রও পেতে পারি। শিল্প কলকারখানায় তো কোনো খাদ্য প্রক্রিয়াকরণ যেখানে শিল্প রয়েছে, সেই খাদ্য প্রক্রিয়াকরণজাত শিল্পের পাশাপাশি যে অঞ্চলে প্রচুর বজ্র পদার্থ যাচ্ছে, নির্গত হচ্ছে, সেইগুলোকে আমরা পচিয়ে জৈব গ্যাস তৈরি করতে পারি। কিংবা কৃষিজ বজ্র, যেখানে কৃষি পশুপালন একসঙ্গে করা হচ্ছে, সেই কৃষিজ পশুপালনের যে গবাদি পশুগুলোর যে বজ্রটাকে জমা করে সেখান থেকেও আমরা পেতে পারি। তারপরে আমরা বায়োফুয়েলের কথা জানলাম, অর্থাৎ এমন একটা জ্বালানি আমরা পাবো যে উদ্ভিজ্জ কিংবা প্রাণীজ বিভিন্ন পদার্থগুলোকে তাদের দেহের মধ্যে আত্মীকরণ ঘটে নতুন একটা পদার্থ তৈরি হচ্ছে। বিশেষ করে উদ্ভিদের দেহগুলোতে এমন কতগুলো প্রক্রিয়ায় এমন সমস্ত পদার্থগুলো উৎপন্ন হয়, কার্বন ঘটিত যৌগগুলো, যেগুলোকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। যেমন শর্করার কথা বললাম, কিংবা ভুট্টা, এদেরকে সন্ধান প্রক্রিয়ায় কিন্তু আমরা সেখান থেকে যে বায়োডিজেল তৈরি করতে পারি, ইথানল পাবো, তার সঙ্গে গ্যাসোলিন মিশিয়ে সেটা জ্বালানি করতে পারি। কিংবা প্রোটিন জাতীয় অনেক সময় খাদ্যকেও কিন্তু প্রক্রিয়াকরণের ফলে সেখান থেকে বায়োডিজেল পেতে পারি। এছাড়া আমরা কতগুলো উদ্ভিদ রয়েছে, তাদের নিজেদের দেহে যে পরিমাণ বীজগুলো তৈরি করে, সেই জ্যাট্রোফা নামক গাছটা,
তারা কি করতে পারে, যে বীজটা তৈরি করে সেই যে ফলের বীজের তেলটা কিন্তু একটা বায়োডিজেল হিসাবে আমরা কাজ করতে পারি। তো এইগুলো তো গেল হচ্ছে বিভিন্ন জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানি। এছাড়া আমরা কঠিন বজ্র পদার্থ, এই জৈব উৎস নয় কিন্তু কঠিন বজ্র যে সমস্ত বজ্র পদার্থগুলো কিন্তু দূষিত বা বিভিন্ন কলকারখানা থেকে নির্গত হচ্ছে, সেইগুলোকে পোড়ালেও কিন্তু প্রচুর পরিমাণে তাপশক্তি পেতে পারি। তবে কিন্তু এখানে বিষাক্ত গ্যাস, বিভিন্ন প্রকার সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। এই কঠিন বজ্রের মধ্যে আমরা জানি যে প্লাস্টিক একটা কঠিন বজ্র, একে যদি পোড়ানো হয় বিভিন্ন দূষিত সালফার ডাইঅক্সাইড গ্যাস, কার্বন মনোক্সাইড, বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই সমস্ত বজ্র দ্বারা নির্গত যে গ্যাসগুলো এই বৃষ্টির জলের সঙ্গে মিশে কি করতে পারে না, এরা কিন্তু যে বিভিন্ন অ্যাসিড তৈরি করবে, যেই সমস্ত অ্যাসিড বৃষ্টির সঙ্গে কিন্তু মাটিতে মিশলে মাটির উর্বরতা শক্তিকে নষ্ট করে দিতে পারে। তো এই কঠিন বজ্রটাকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করাটা আমরা নিরাপদ নয়, আমাদেরকে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে করলে এটা তবে ব্যবহার করা যেতে পারে। তো সবচেয়ে বেশি এই সমস্ত বিকল্প জ্বালানির মধ্যে বর্তমানে যেটা সবচেয়ে বেশি কাজে ব্যয়িত হচ্ছে অর্থাৎ ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে কিনা যে পারমাণবিক শক্তি। যে আর একটা শক্তির কথা যেটা আমরা বলছিলাম, পারমাণবিক শক্তি কি? পরমাণু, আমরা জানি পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। এই পরমাণুর যে মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটনগুলো অত্যন্ত তীব্র শক্তিশালী আকর্ষণ বল, যাকে নিউক্লিয় বল বলে বলা হচ্ছে, সেই নিউক্লিয় বলের দ্বারা কিন্তু তারা আকর্ষণে আকৃষ্ট রয়েছে। কিন্তু কোনো কারণে আমরা যদি সেই বন্ধনটাকে ভাঙতে পারি তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে শক্তি পেতে পারি, সেইটাকেই বলা হচ্ছে পারমাণবিক শক্তি। বিশেষ করে সেই পরমাণুটাকে ভেঙে যেমনভাবে আমরা শক্তি পেতে পারি, তো কি হয় প্রকৃতপক্ষে পরমাণুগুলোর মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো পরস্পর কিন্তু যখন তীব্র তড়িৎ বন্ধনে আবদ্ধ হয়, তাদের মধ্যে কিছু ভরের যে ত্রুটি ঘটে, ভরের কিন্তু যে তুলনামূলক হ্রাস ঘটে, সেই ভরটা E = mc² সূত্র অনুযায়ী কিন্তু রূপান্তরিত হয়ে শক্তিতে রূপান্তরিত হয়ে আছে। আমরা যদি সেই পদার্থটাকে ভেঙে ফেলতে পারি ওই নিউক্লিয়াসটাকে, তাহলে ওইখান থেকে আমরা শক্তি কিন্তু পেয়ে যাব। তো এইভাবে পারমাণবিক শক্তিটা বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে একটা সম্ভাবনাময় জায়গা তৈরি হয়েছে। কিন্তু কোনো জায়গায় এর সঙ্গে বিভিন্ন দুর্ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে রাশিয়ার চেরনোবিলে, জাপানের যে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ফুকুশিমাতে। সেই যে পারমাণবিক ঘটনার যে শক্তি উৎপন্ন করতে গিয়ে যে বিভিন্ন দুর্ঘটনাগুলো ঘটেছে, তার ফলে কিন্তু হয়েছে কি, এইটাকে একটা নিরাপদ বলে বর্তমানে মনে করা হচ্ছে না। কোনো ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতনতার দরকার রয়েছে, যেমনভাবে আমাদেরকে অত্যন্ত মানুষের মধ্যে সচেতনতা বোধটাকে বাড়াতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতো এই যে উন্নতশীল দেশের ক্ষেত্রে মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে সচেতন না হওয়ার জন্য এই যে পারমাণবিক শক্তির যে উৎসগুলোকে যেখানটায় আমরা কেন্দ্র প্রতিস্থাপন করতে চাইছি, সেখানে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে মানুষের অজ্ঞতা। সেই জন্য আমাদের প্রথমের দিকে আমাদেরকে জনসচেতনতা বৃদ্ধির দিকে আমাদেরকে জোরদান করতে হবে। তো আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায়ও কিন্তু পারমাণবিক শক্তি রয়েছে, যেমন রয়েছে আমাদের মহারাষ্ট্রের তারাপুরাতে, কেরালার কালপক্কমে, কিংবা তামিলনাড়ুর কুন্ডালামে, কিংবা গুজরাটের কাকরাপাড়া, এই প্রভৃতি অঞ্চলে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তবে আমাদের দেশে চাহিদা মেটানোর জন্য কিন্তু পারমাণবিক বিদ্যুতের যে প্রকল্পটাকে হাতে নেওয়া হয়েছে এবং 2032 সালের মধ্যে আমাদের 63,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা যে পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে। তো এই যে পারমাণবিক শক্তি, যেখানে একটা পরমাণুকে ভেঙে ছোট ছোট দুটো পরমাণুতে পরিণত করা হবে এবং যেখানে প্রচুর পরিমাণে শক্তি পাবো, সেটা কিন্তু অতটা সহজ নয়। তার যে তৈরি করার যে পদ্ধতি বা টেকনোলজি আমাদের দেশে কিন্তু বর্তমানে ছিল না, বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রযুক্তিটাকে ভাড়া করতে হচ্ছিল। তো ধীরে ধীরে আমাদের দেশও এগোচ্ছে, আমাদের দেশেও বিভিন্ন পরিমাণে পারমাণবিক চুল্লিরও তৈরি শুরু হয়েছে। তো এইগুলো ভাবে এই সমস্ত বিভিন্ন যে বিকল্প জ্বালানিগুলোর কথা বলা হলো, এইগুলো আমাদের যে জ্বালানির সংকটটাকে কিন্তু অনেকটাই কমিয়ে দিতে পারে। তো এই সমস্ত জ্বালানির যে সংকটটা যেমনভাবে ঘুচিয়ে দিতে পারি, এই সমস্ত জ্বালানিগুলো যখন দহন করব, আমরা দেখি যে অনেক কিছু ক্ষতিকারক গ্যাস বা পদার্থ কিন্তু নির্গত হয়।
বিশেষ করে আমরা যখন জীবাশ্ম জ্বালানিগুলোকে দহন করি আমরা তাহলে চলে আসছি ক্ষতিকারক যে বিভিন্ন গ্যাসের কথাতে চলে আসছি। ক্ষতিকারক গ্যাসগুলো কি কি না, বিভিন্ন যখন জ্বালানিকে আমরা দহন করাই সেই কার্বন ঘটিত যৌগগুলো দহন করলে সেখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস যেমন উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড গ্যাস কিন্তু উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস আবার একটা আমরা জানি যে গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ এই তাপ শক্তি ধারণ করে রাখতে পারে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টিকারী গ্যাস। তাই এটাকে আমরা কিন্তু যত সম্ভব দহনটাকে আমাদের সতর্কতার সঙ্গে করতে হবে। সেই যে কার্বন যে কয়লা বা পেট্রোলিয়াম জাতীয় আমাদেরকে বিশেষ করে পরিশোধন করে তাদেরকে যদি জ্বালানো হয় সেখান থেকে কিন্তু কম পরিমাণে দূষিত কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইডটা আমরা পাবো। তো এই যে কার্বন ডাই অক্সাইড শুধু গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে, এইটা সবথেকে বিষাক্ত গ্যাস। এই গ্যাস উৎপন্ন হওয়া ছাড়াও অনেক সময় যে অধার্য কার্বনের গুঁড়োগুলো কিন্তু বাতাসে ভেসে বেড়ায়। এই যে সমস্ত কার্বনের গুঁড়োগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে সেইগুলো কিন্তু আমাদের যে হাঁপানি রোগ সৃষ্টি করছে, কখনো অ্যাজমা, এই সমস্ত যে বিভিন্ন শ্বাসরোগ সৃষ্টির জন্য কিন্তু এটা দায়ী হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত জ্বালানির দহনের ফলে আমাদের যেমন বিষাক্ত গ্যাসগুলো তৈরি হয়, বিষাক্ত গ্যাস যেমন তৈরি হচ্ছে তেমনি এই যে আনবার্ন যাকে বলা হচ্ছে অদাহ্য কার্বনের গুঁড়ো, অদাহ্য কার্বনের গুঁড়োগুলো কিন্তু অদাহ্য কার্বনের গুঁড়ো এইগুলো কিন্তু আমাদের শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগ সমস্যার সৃষ্টি করছে। এছাড়াও আমরা জানি যে বিভিন্ন জায়গায় যখন আমরা জ্বালানি দহন করি সেখানে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো, নাইট্রোজেন ডাই অক্সাইড থেকে নাইট্রাস অক্সাইড থেকে শুরু করে নাইট্রোজেন ট্রাই অক্সাইড, এই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড কিংবা সালফারের বিভিন্ন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, এই সমস্ত দূষিত গ্যাসগুলো কিন্তু শ্বাসরোধী ক্ষয়কারী গ্যাসগুলো কিন্তু নির্গত হয়, যেগুলো জলের সঙ্গে মিশে এইগুলো কি করতে পারে, অ্যাসিড তৈরি করে ফেলবে। যেমন নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, HNO3, HNO2 কিংবা সালফিউরাস অ্যাসিড H2SO3, H2SO4, এই সমস্ত বিভিন্ন অ্যাসিডগুলো সাধারণত তৈরি করে। এই অ্যাসিডগুলো যদি জলের সঙ্গে মিশে মাটিতে মিশে তাহলে মাটির বিভিন্ন লবণের সঙ্গে খনিজ পদার্থের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু মাটির গুণগত মানকেও কিন্তু কমিয়ে দেয়। এই সমস্ত এগুলো দিকগুলো হচ্ছে কিন্তু এগুলো এদের ক্ষতিকারক দিকগুলো হিসাবে এদের আমরা বলতে পারি। তাই সেই জন্য আমাদের বর্তমানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস CNG, LPG এই সমস্ত গ্যাসগুলোর ব্যবহারকে কিন্তু বাড়ানো হয়েছে। LPG গ্যাস আমরা জানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বিশেষ করে মিথেন। LPG গ্যাসের প্রধান উপাদান আমরা জানি বিউটেন আর প্রোপেন। সেই সমস্ত গ্যাসগুলোকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে আমাদের সিলিন্ডারের মধ্য দিয়ে এদেরকে ব্যবহার করা হচ্ছে। কিংবা CNGর প্রধান গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যার প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই মিথেন কিংবা বিউটেন C4H10 এই সমস্ত বা প্রোপেন C5H12 এই সমস্ত যে গ্যাসগুলো আমাদের কিন্তু অনেকটা পরিমাণে দূষিত পদার্থ কম উৎপন্ন করে, সেই জন্য এদের ব্যবহারটা তুলনামূলকভাবে এদেরকে ক্লিনার জ্বালানি বলা হচ্ছে, অর্থাৎ অনেকটা পরিশোধিত জ্বালানি বলা হচ্ছে। এদের ব্যবহার করলে কিন্তু কম পরিমাণে ক্ষয়কারী বা ক্ষতিকারক গ্যাসগুলো উৎপন্ন হবে। তো এই জন্য এদের ব্যবহারটাকে আমাদের বাড়াতে হবে। তো এইভাবে আজকের ক্লাসে আমরা বিভিন্ন প্রকার বিকল্প জ্বালানি সম্পর্কে যেমন জানলাম সংক্ষিপ্তভাবে, তেমনিভাবে বিভিন্ন প্রকার যে জ্বালানিগুলোর দহন করলে যে ক্ষতিকারক গ্যাস কিংবা যে ক্ষতিকারক অ্যাসিডগুলো উৎপন্ন হচ্ছে পারে, যেগুলো অম্ল বৃষ্টির সৃষ্টি করতে পারে, সেইগুলো আমরা জানলাম। তো এইটা তোমরা বইটা কিন্তু একটা তথ্যমূলক চ্যাপ্টার, এই বইটাকে তোমরা ভালো করে পড়লে এখান থেকে যে অনেক শর্ট প্রশ্ন কিন্তু তোমরা পাবে।